ওই মেয়েটিকে বিয়ে করে, ওরই পরিচিত মেয়েটিকে বিয়ে করে। তার কাছে আসেননি, শুধু আসেননি না, তিনি বলেছিলেন যে মধুসূদন বলেছিল, আমি ধর্মে বিশ্বাস করি কি করি না সেটা নিয়ে কারোর চিন্তা নেই, আমার মৃত্যুর পরে আমার দেহের উপরে যেন কোনো মনুষ্য বিব্রত না করে এবং সেখানে যেন শুধু ঘাস তৈরি হয়। সুতরাং কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় সব সময় মধুসূদনকে নানাভাবে বিব্রত করেছিলেন প্রথম থেকেই, কিন্তু মধুসূদন ছিলেন স্বকীয়তায় বিশ্বাসী। তিনি তাকে কোনোদিন ডাকেননি, তার মৃত্যুশয্যায় তিনি আসেননি। তখন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, তিনি আসতে পারেননি যে কোনো কারণেই হোক, কিন্তু মধুসূদনকে উনি প্রচণ্ড শ্রদ্ধা করতেন মনে মনে, যে তার প্রতিভার জন্য। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কোনোদিন তার মৃত্যুর সময় আসেননি। আমার ডক্টর দোরেকে বারবার মধুসূদন বলেছিলেন যে তুমি একটা কথা বলো ডুগাল সাহেবকে, যে নীলগড় সাহেব ছিল, ভারতবর্ষের প্রধান ছিল, সেই ডুগাল সাহেবকে তুমি একবার বলো যে আমাদের পূর্ব বাংলায় যে অত্যাচার করছে নীল চাষের জন্যে, সে ভয়ঙ্কর অত্যাচার। রাতের বেলা টিন বাজিয়ে মানুষকে সাবধান করা হতো, কিন্তু রেবেকা বলছে আমি বলতে পারবো না। আপনারা হয়তো জানেন যে অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন দেশাত্মবোধে। তিনি তখন বললেন, তুমি যদি আমার দেশের জন্য এতটুকু না করতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে হত্যা করছি ইংরেজরা, তুমি এইটুকু বলতে পারবে না যে নীল চাষ বন্ধ করবে না, নীল চাষ ওদের করতে হবে বাধ্যতামূলক, দেশ যদি কষ্ট পায়। আমরা তো কেউ সেই সময় ছিলাম না, ওই কেউ এখানে জন্মগ্রহণ করতো, তারপরে এখানে বসবাস করে আবার তারা স্বর্গগ্রহণ করতো যদি তাদের সে অভিশাপ মানে খণ্ডন হতো। পরবর্তী পর্যায়ে আমরা ভারতচন্দ্রের অন্নদা মঙ্গলেতে একটা সুন্দর জিনিসটা সেখানে পেলাম। তিনি প্রথম যেটা বললেন শিবরূপী কৃষক, এবং কাব্যে, নাটকে, প্রহসনে, গীতি কবিতা নানা দিক থেকে তার অবদান আমাদের কাছে। এই বইগুলো সংগ্রহ করা কঠিন ব্যাপার, দুঃসাধ্য। এগুলো জোগাড় করতে গেলে অনেক কষ্ট করতে হয়। জানি না এখনকার পণ্ডিতরা সেসব জোগাড় কষ্ট করার সময় তাদের আছে কিনা। তাদের পাণ্ডিত্য আছে, জ্ঞান আছে, সবই আছে, কিন্তু এই কঠিন পরিশ্রম করার তাদের পক্ষে সম্ভব হয় না। তো সে রেবেকা কেউ সবাই বলে, আমার সঙ্গে একবার দূরদর্শনে আমাকে নিয়ে গেছিল, আমি যাই না কোথাও সাধারণত, আমাকে প্রায় জোর করে গাড়ি করে নিয়ে গেছিল। তাই বললাম যে আমি কোথাও যাবো না, আমার ভালো লাগে। তো সেখানে আমি গিয়ে দেখি ক্ষেত্রগুপ্ত উনি আছেন আর আমি, আর হেনরিয়েটাকে উনি বিয়ে করেছিলেন নাকি, আর সনেটের উপরে আমাকে কিছু শোনাতে হবে আপনার। তখন আমি সনেট সম্পর্কে উনি যখন বললেন, আপনারা পড়াশোনা কিছু করেননি, আপনি মহাপণ্ডিত, ভাইস চ্যান্সেলর, অনেক কিছু, কিন্তু সনেট সম্পর্কে কিছুই জানেন না আপনি। তখন আমি সনেটের উপরে বলতে লাগলাম, সনেট প্রবর্তক কে ছিলেন, সনেট কোথা থেকে এলো, কারা সনেট আনলো। মধুসূদন আনেননি, কখনো আরা জেলায় গেছেন, বিহারের আরা ডিস্ট্রিক্টে একটা বিশাল লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে যদি কখনো যান, সেখানে দেখবেন মধুসূদনের একটা বিরাট ছবি আছে, আর মধুসূদন সম্পর্কে সেখানে বলা আছে। মধুসূদন তো পাগল ছিল আমাদের মধ্যে, তাই তিনি ইংল্যান্ড পড়াশোনা করার পরে, ব্যারিস্টার হওয়ার পরে, তা নয়, উনি গ্রহণ করেছিলেন এমিলিয়াকে। যখন এমিলিয়া এবং তার ভাই আত্মহত্যা করতে যাচ্ছে ওই সমুদ্রে, মানে মাদ্রাস সমুদ্রে যখন আত্মহত্যা করতে
যাচ্ছে ভাই ও বোন দুজনে। তখন মধুসূদন বসেছিলেন দূরে। তিনি দেখছেন বাবা মেয়েটা তো আত্মহত্যা করবে এখনই। তিনি ছুটে গিয়ে মেয়েটাকে বলে, তুমি কেন এই কাজ করছো? এটা তো তোমার করার সময় নয়, তুমি এইটু বাচ্চা মেয়ে, সুতরাং তুমি আত্মহত্যা করো না। তখন ইতিহাসটা বলল যে আমার বাবা অর্থাৎ মধুসূদনের বন্ধু একই স্কুলে শিক্ষকতা করতেন। বলে আমার মা মারা যাওয়ার পরই আমার বাবা আমার থেকে কম বয়সী একজনকে বিয়ে করেছিল, এবং তাকে মা বলতে হবে। আমার পক্ষে সম্ভব নয় তাকে মা বলা, আমার পক্ষে সম্ভব নয়। তখন মধুসূদন বলল যে আমাদের খেতে করতে দেয় না, আমাদের উপর ভাই বোনের উপর অত্যাচার করে এই মহিলা। অর্থাৎ উনি যাকে বিয়ে করলেন 13-14 বছর বয়সের একটা মেয়েকে, অর্থাৎ এমেলিয়ার থেকে ছোট স্ত্রী, সে সন্তান কখন সে মানতে পারে? তাকে মা বলা সম্ভব? এইসব নিয়ে অত্যাচার হয়েছিল বিশাল, এবং বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এই মধুসূদনের বন্ধু ছিলেন, তিনি এক স্কুলে শিক্ষকতা করতেন। তখন মধুসূদন বলল, ঠিক আছে, আমার যে সম্পদ আছে তোমার আহারের কষ্ট হবে না। মধুসূদন উদার মানুষ ছিলেন, তোমার আহারের কষ্ট হবে না, তুমি সারা জীবন বসে খেতে পারবে। আমার যে সম্পদ আছে, সম্পত্তি আছে, অর্থ আছে। তখন মধুসূদন ওকে বলল যে তুমি থাকো, মৃত্যু বরণ করতে হবে না, সমুদ্রে ঝাঁপও দিতে হবে না, তুমি তোমার ভাইকে নিয়ে মাদ্রাজে কিছুদিন থাকো, আমি চলে যাচ্ছি। উনি কলকাতায় আসবেন, হল্ট এইসব নাম ধারণ করলেন, মিস্টার হল্ট। এই হল্ট, আমার কাছে সেই ছবিটা আছে, আমার কাছে এই বইতে যে ছবি আছে, এই আনন্দবাজার আমি নাম বলছি, চুরি করেছিল। আমার তো বয়স কম, 3 জন সাংবাদিককে আমি পিটিয়ে মেরেছিলাম রোডের উপরে, তখন আমার বয়স অনেক কম। তাহলে আমার এই ছবি তোমরা চুরি করে বলছো যে আমাদের আর্কাইভে আছে, বের করো। এবারও একটা ছবি দিয়েছি, সে ছবিটাও যে একটু চুরি করবে, বলবে আমাদের আর্কাইভে আছে, কারণ এদের প্রচারটা তো বেশি, এদের মানুষের প্রচার এদের কাছে বিশাল। তো এবার একটা ছবি দিয়েছি, যে ছবিটা ত্রিপুরার চট্টোপাধ্যায় অনুষ্ঠান। আজকে শুধুই মাইকেল মধুসূদনকে প্রণাম জানানোর অনুষ্ঠান। আমরা এখন সঙ্গীত পরিবেশনে দেবযানী রাখবো, দেবযানী একটা সঙ্গীত পরিবেশন করবেন, তারপর বক্তারা খুব সংক্ষিপ্তভাবে তাদের বক্তব্য রাখবেন। আমরা মাইকেল মধুসূদনের এই অনুষ্ঠানে গবেষণার মধ্যে কাজ করেছেন তারা পাবেন, আর বাকি সত্যেন্দ্রনাথ দত্তের নামে একটি পুরস্কার, আর আমার মাইকেল মধুসূদনের 2 পত্নীর নামে 2টি পুরস্কার, মোট 4খানা পুরস্কার এই প্রয়াণ দিবসে এবং জন্মদিনে দেওয়া হয়। এবং তার বিচার করেন আমাদের মাইকেল মধুসূদন একাডেমির বিচারকেরা। আপনারা পুরস্কৃত হবেন, আপনারা দেখতে পাবেন তাদেরকে, আমাদের অতিথিরা তাদের হাতে সম্মান জানাবেন। কিন্তু তারপরে আপনারা যারা মনে করছেন যে আমরা তো এখানে আমাদের নাম লেখাতে পারি, আপনারা 25 তারিখের 25শে জানুয়ারির জন্য এখন থেকে মানসিকতা তৈরি করে রাখবেন। আর বিধানদার এই যে গবেষণা ধর্মী বই 500 টাকা দাম, এটা সংগ্রহ করবেন, এবং এর উপরেই আপনারা বুঝতে পারবেন যে মাইকেল মধুসূদন কি ধরনের তার যে চিন্তা এবং চেতনা আমাদেরকে দিয়ে গেছে।
জয় হোক তব জয়, মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম, সকল পুরুষ তামস ঘন, জয় হোক তব জয়। মোহ মলিন সংকট সংশয় ভ্রান্ত, অঙ্কিত চিত পান্থ, জটিল গহন পথ সংকট সংশয় ভয়, মাগে সররে জয়, জয় হোক তব জয়, মহাশান্তি মহাপ্রেম, সকল কলুষ থেকে আমরা একজনকে পেয়েছিলাম, যিনি তার নিজস্ব কাজ করবেন।